জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতাকে তোর জয় বাংলা, মমতা জয় বাংলা। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী। কে হরিদাস পাল? এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। নামটা কে ধরেছিল? জুতিয়ে লম্বা করে দিবে, জুতিয়ে লম্বা করে দিব। নামটা কে ধরেছিল? জুতিয়ে লম্বা করে দিবে, জুতিয়ে লম্বা করে দিব। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের। কেন বলছি শুভেন্দুকে ভারতরত্ন দেওয়া উচিত, তার উত্তরটা আপনারা প্রথমেই পেয়ে গেলেন। যাই হোক, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। সব বাঙালির প্লাস পয়েন্ট। প্রবীর প্লাস জনপ্রিয় হচ্ছে, আপনাদের জন্য কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের বিষয়। শুভেন্দুকে শুধু ভারতরত্ন নয়, জানেন, আমার মনে হয় নোবেল বা তার থেকে বড় কোনো পুরস্কার যদি থাকে, মানে সেই সবই দেওয়া উচিত। কারণ শুভেন্দু এমন একটা কাজ করেছেন যা বিএসএফ করতে পারেনি, যা স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং নিজে করতে পারেননি, শুভেন্দু সেটা করে দেখিয়েছেন। শুভেন্দু বলছেন যে পশ্চিমবাংলায় নাকি 50-60 লক্ষ রোহিঙ্গা ঢুকে পড়েছে। 50-60 লক্ষ, সংখ্যাটা খেয়াল রাখবেন। 50-60 লক্ষ রোহিঙ্গা তিনি ঢুকে পড়েছেন বলছেন, অথচ মানে আমাদের সারা পৃথিবীতে রোহিঙ্গা আছেই মাত্র 18 থেকে 20 লাখ। এটা ইউনাইটেড নেশন বলছে, আমি বলছি না। 18 থেকে 20 লাখ রোহিঙ্গা রয়েছে সারা পৃথিবীতে, আর উনি কোথা থেকে 50-60 লক্ষ রোহিঙ্গা পেলেন আমি জানি না। তারপর যেখানেই তিনি জয় বাংলা শুনছেন তাকে রোহিঙ্গা বলে দিচ্ছেন। আচ্ছা, আপনি কি কোনো রোহিঙ্গাকে চেনেন? আমি ব্যক্তিগতভাবে চিনি না। রোহিঙ্গাকে কি চেনেন? তাদের কেমন দেখতে, কোন ভাষায় তারা কথা বলে? তারা তো মায়ানমারের লোক। মায়ানমার থেকে উৎপীড়িত হয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশ বলছে তাদের দেশে 8 লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। তাহলে আমি যদি ধরে নিই যে 18 লক্ষের মধ্যে 8 লক্ষ বাংলাদেশে আছেন, তাহলে বাকি 10 লক্ষ, বাকি 10 লক্ষের মধ্যে আবার কিছু লোক মালয়েশিয়া চলে গিয়েছেন, এরকমও খবর আছে। কিছু লোক আশেপাশের দেশ, কেউ লাওস, কেউ ভিয়েতনামে চলে গিয়েছেন। ভারতবর্ষেও কিছু লোক ঢুকেছেন। সেই সংখ্যাটা কত হবে? মেরে কেটে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, এর বেশি তো হওয়া উচিত না, হবেও না। যাদের জনসংখ্যাই 18 লাখ আর 8 লাখ বাংলাদেশে আছে, আমি ধরে নিচ্ছি 10 লাখই ভারতবর্ষে ঢুকেছে। এই 10 লাখ ভারতবর্ষে ঢোকার পেছনে হাত কাদের? কারা ঢুকিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার, আসাম সরকার, ত্রিপুরা সরকার, মেঘালয় সরকার? তা নয়, ঢুকিয়েছে তো বিএসএফ। বিএসএফ ঢুকিয়ে তারা এখন সাধু সাজছে। তাদের কোনো দোষ নেই, তাদের মন্ত্রী, তাদের আকা অমিত শাহের কোনো দোষ নেই। যত দোষ পশ্চিমবঙ্গ সরকার, মানে শুধু পশ্চিমবঙ্গ সরকার, আসাম সরকারেরও না, ত্রিপুরা সরকারেরও না। যেখান থেকে রোহিঙ্গারা বেশি মাত্রায় ঢুকেছে সেই সরকারের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, কারণ পশ্চিমবঙ্গে ভোট। এবার শুভেন্দুর ভারতরত্ন পাওয়া এই কারণে উচিত, এই 50-60 লাখ রোহিঙ্গা বানিয়ে দেওয়া 8-10 লাখ রোহিঙ্গাকে, এটা শুভেন্দুর পক্ষেই সম্ভব। কাউকে টি শার্ট পরা, লুঙ্গি পরা অবস্থায় দেখলে তাকে তিনি রোহিঙ্গা দাগিয়ে দিচ্ছেন। যেভাবে বিজয়বর্গী চিড়ে খাওয়া দেখলে বুঝে যান যে সে মুসলমান কিনা, যেভাবে পরেশ রাওয়াল মাছ ভাজা খেলে বুঝে যান সে বাঙালি কিনা, সেভাবেই শুভেন্দু লুঙ্গি আর গেঞ্জি দেখলে বুঝে যাচ্ছেন সেটা রোহিঙ্গা। মানে এই যে দেখে কাউকে তার জাত ধর্ম নির্ণয় করা, এটা শুভেন্দুর পক্ষেই সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব না। যদি ভারত সরকার ভারতরত্ন তাকে নাও দেয়, পশ্চিমবঙ্গ সরকারের উচিত তাকে বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা। কারণ এত অসামান্য রাজনৈতিক মেধাসম্পন্ন রাজনীতিবিদ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষেও আসেনি, যিনি একের পর এক ডেট দেন, অমুক ডেটে সরকার পড়ে যাবে, তমুক ডেটে সরকার পড়ে যাবে, যিনি সাংবাদিকদের চটিচাটা বলেন,
যাকে তাকে তিনি জুতো খুলে মারতে যান, যাকে তাকে তিনি রোহিঙ্গা দাগিয়ে দেন, কাউকে শুয়োরের বাচ্চা বলছেন, রাহুল গান্ধীকে গান্ডু বলছেন। এই যে এইরকম একজন লোক, সে লোক নাকি হবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার মানুষেরা কি সত্যিই এতটা বোকা হয়ে গিয়েছেন যে এইরকম একটা লোককে মুখ্যমন্ত্রী কেন, আর বিধায়ক পদেও রাখা উচিত, কোনো জনপ্রতিনিধিত্ব তাকে করতে দেওয়া উচিত? বলা হচ্ছে 160টা আসন নাকি তারা পাবে, হাওয়া ছড়ানো হচ্ছে। যেমন আগের বার ছড়ানো হয়েছিল 200, এবার আর 200 বলছেন না, 160। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আগে 60টা পেয়ে দেখান। 160 অনেক পরে করবেন হিসেব, আগে 60টা পেয়ে দেখান। এই 60টা পেলে তাহলে বুঝবো যে আপনারা সত্যি সত্যি সমীক্ষা আপনারা যারা করেছেন, যা করছেন সেটা কিছুটা হলেও ঠিক। যা পরিস্থিতি আছে, এনকে ডিজিটালের সমীক্ষা অনুযায়ী বিজেপি 48 থেকে 52 বেশি আসন কিছুতেই পাচ্ছে না, কোনো অঙ্কেই পাচ্ছে না। আমরা বারবার হিসেব কষে দেখেছি, কিন্তু তারপরেও এরকম একটা পারসেপশন ছড়ানো হয় প্রত্যেকবার মিডিয়ার মাধ্যমে। বিভিন্ন লোক ওপিনিয়ন পোলের নামে ঘরে বসে মানে গ্রাফিক্স বানিয়ে তারা দেখান, সেটা নিশ্চয়ই তারা রোজগার করছেন, আমার কিছু বলার নেই। টেলিভিশন চ্যানেলগুলো এইসব ভাঙিয়ে রোজগার করে, তা নিয়েও কিছু বলার নেই। কিন্তু অ্যাকিউরেট সমীক্ষা দেখতে হলে তো আপনাকে এনকে ডিজিটালেই চোখ রাখতে হবে। আমরা ব্যাক টু ব্যাক কয়েক বছর ধরে, গত লাস্ট 4 বছর 5 বছর ধরে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা সমীক্ষার প্রায় 99% মিলিয়ে দিয়েছি। আপনাকে আস্থা রাখতে হলে তো এনকে ডিজিটালের দিকে চোখ রাখতে হবে। আপনাকে ওই অন্যান্য এগিয়ে রাখা, চোখে চোখ রাখা এইসব চ্যানেলগুলো দেখে তো আপনি সঠিক রিপোর্ট পাননি আগে গত 5 বছরে, পেয়েছেন তো এনকে ডিজিটাল থেকে। এনকে ডিজিটালের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমি এনকে ডিজিটাল এবং প্রবীর প্লাসের দুটো চ্যানেল এডিটার, তাই দায়িত্ব নিয়ে বলছি আমি যে বিজেপি এখন এই মুহূর্তে ভোট হলে 48 থেকে 52 বেশি আসন তারা পাবেই না। যদিও আমরা 62টা আসন দেখিয়েছিলাম, কিন্তু সেই 62টা আসন আর সেই জায়গায় নেই। প্রতিদিন ডিটোরিয়েট করছে, প্রতিদিন কমে যাচ্ছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই বিজেপির উগ্র সনাতনীবাদ, বিশেষ করে শুভেন্দু। যখন শুভেন্দু মানে ক্ষমতার একেবারে শীর্ষে, যখন সুকান্ত মজুমদারের ঘাড়ে বন্দুক রেখে একের পর এক ফায়ার করে যাচ্ছেন, কে কোথায় ক্যান্ডিডেট হবে ঠিক করে দিচ্ছেন, কাকে কোন পদে বসাবেন ঠিক করে দিচ্ছেন। শুভেন্দু অধিকারীও মানে রাবার স্ট্যাম্প হয়েছিলেন, যাকে শুভেন্দু অধিকারী বলছি, সুকান্ত মজুমদারও রাবার স্ট্যাম্প হয়েছিলেন। শুভেন্দু যা বলেছে তাতেই শিলমোহর দিয়েছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য এসে কিন্তু তিনি একটুখানি নড়ে চড়ে বসেছেন। তিনি পুরনো কর্মীদের সম্মান দেওয়া শুরু করেছেন, পুরনো কর্মীদের অ্যাড্রেস করা শুরু করেছেন, বহুত্ববাদের কথা বলছেন, বাম কংগ্রেস সকলকে আহ্বান জানাচ্ছেন তারা যেন তৃণমূলকে ছেড়ে বিজেপিকেই ভোট দেয়। এটা তিনি আহ্বান জানাচ্ছেন। তার আহ্বান বামেরা প্রত্যাখ্যান করেছে, কংগ্রেস প্রত্যাখ্যান করেছে। কারণ কংগ্রেস বা বাম কেউই সরাসরি প্রকাশ্যে তো আর বলবেন না যে আমরা তোমাদেরকে ভোট দিচ্ছি। বামেরা লুকিয়ে চুরিয়ে 22.5% ভোট দিয়ে দিয়েছে। তাদের অস্তিত্ব এখন কি? বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, রাজ্যসভায় একজন কোনো রকমে টিকে আছেন। যাকে তো এখন ঘটনা হচ্ছে যে পশ্চিমবাংলার বামেদের এই অবস্থা হচ্ছে। এখন যে এই 5-6% ভোট বামেদের আছে, সেটাও যদি বিজেপির পায়ে অর্পণ করে দেয়, তাহলে আর রইল কি? ভোটও শূন্য হয়ে যাবে। তাই বামেদের এখন সামনে এগোনোর লড়াই। তাই বামেরা শ্রমিক ভট্টাচার্যের বহুত্ববাদে আস্থা রাখতে পারছেন না। যারা এখনো বামপন্থী, যারা এখনো বামফ্রন্টকে ভোট দেন বা যারা এখনো কংগ্রেসকে ভোট দেন, জেনে রাখবেন তারা হচ্ছেন সাচ্চা দলপ্রেমী। কারণ অতি প্রলোভন, অনেক অত্যাচার, অনেক কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের দলকে ছেড়ে অন্য কাউকে ভোট দেননি। যে 22.5% বামেদের ছেড়ে বিজেপিতে ভোট দিয়েছেন, তারা কখনো বামেদেরকে ভালোই বাসেননি। বাম আদর্শ তাদের মানে হৃদয়ে মানে প্রথিত করাই যায়নি। ফলে তারা সুযোগ বুঝে জাম্প করেছেন, পাঁচিলে বসেছিলেন, যেই দেখলেন যে বিজেপি ক্ষমতায় আসতে পারে, বিজেপি থেকে জাম্প করলেন। শঙ্কর ঘোষ শিলিগুড়ির সিপিএমের দাপুটে নেতা, তার মতন লোক বাম ছেড়ে বিজেপিতে চলে গেলেন। এরকম তো অসংখ্য আছে। তো যাকে তো সেগুলো তো চলে। এখন ভারতবর্ষের রাজনীতিতে এ দল ও দল ঘুরে বেড়ানোটা একটা অনেকের প্রবণতা হয়ে গিয়েছে। সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু যেটা নিয়ে বলার আছে যে শুভেন্দু অধিকারীর এই যে প্রলাপ বকা, এই প্রলাপ বকাটা চলছে কেন? এর তো একটা মনস্তাত্ত্বিক দিক আছে যে শুভেন্দু কেন এরকম পাগলের মতন প্রলাপ বকছেন, কেন লোককে শুয়োরের বাচ্চা, রাহুল গান্ধীর মতন নেতাকে গান্ডু, মানুষের দিকে জুতো তুলে নিয়ে যাচ্ছেন, জয় বাংলা বলে তাদের দিকে তেড়ে যাচ্ছেন। কেন এই অপ্রকৃতস্থ ভাবটা, কেন এই উন্মাদ মানে অবস্থাটা কেন? আমার এক বন্ধু আছেন, তিনি রঞ্জনা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন সাইকোলজিস্ট। তার সাথে আমি কথা বলছিলাম যে কেন এরকম হয়, একটা মানুষ কেন উদ্ভ্রান্ত হয়ে যায় হঠাৎ করে।
তো তিনি বললেন অনেক সময় হতাশা থেকে মানুষ এই উদ্ভ্রান্তের মতো আচরণ করেন, অনেক সময় পটাশিয়াম সোডিয়ামের সমস্যা হলে এসব হতে পারে। কিন্তু আমরা ভেবে দেখলাম শুভেন্দুর এই উদ্ভ্রান্ত হওয়ার কারণ বা পাগল হয়ে যাওয়ার কারণ বা উন্মাদ হয়ে যাওয়ার কারণ একটা নয়, তিনটে। সেগুলো বলে শেষ করবো আজকের অনুষ্ঠান। প্রথম কারণ হচ্ছে গিয়ে তিনি ভেবেছিলেন যে তিনি বিজেপিতে গিয়ে তিনি একদম সর্বা হয়ে যাবেন। তিনি বললে বিজেপি উঠবে, তিনি বললে বিজেপি নামবে। দিলীপ ঘোষের আমলে সেটা তিনি করতে পারেননি। দক্ষিণ চব্বিশ পরগনায় একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে সুন্দরবনে বাঁদর রাজা। অর্থাৎ যে বনটা একদম সেদিয়ে গেছে সেই বনে বাঁদরই রাজা হয়। সুন্দরবনের রাজা কিন্তু বাঘ, এটা সুন্দরবন নয়। অর্থাৎ যে বনে বাঘ নেই সে বনে বাঁদরই রাজা হয়। তো সেই ক্ষেত্রে শুভেন্দু ভেবেছিলেন যেহেতু বিজেপিতে কোনো বাঘ নেই তিনি গিয়ে রাজা হয়ে যাবেন। কিন্তু দেখলেন দিলীপ ঘোষের মতন একজন স্টলওয়ার্ট নেতা সেখানে, কঠোর নেতা সেখানে আছেন, খাপ খুলতে পারলেন না। তারপরে বিজেপি তাকে সরিয়ে দেওয়া, মানে নিয়ম অনুসারে বিজেপি দুটো টার্মের পর তাকে সরিয়ে দিয়ে আনলেন কাকে? বটানির প্রফেসর সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদার মানে তিনি কতটা রাজনীতি বোঝেন সেটা নিয়ে মার্জনা করবেন, আমারও একটা প্রশ্ন চিহ্ন আছে। তিনি রাজনীতির লোকই নন, তিনি RSS করেছেন, খুব ভালো কথা, কিন্তু রাজনীতি করার লোক নন তিনি। যাই হোক, তিনি এলেন, শুভেন্দু পেয়ে গেল একটা কাঁধ। সেই যে কাঁধে বন্দুক রেখে তিনি একের পর এক ফায়ার করতে থাকলেন। দিলীপ ঘোষ এবং তার যারা সমসাময়িক তাদেরকে একে একে সবাইকে কর্নার করে দিতে শুরু করলেন। এই কর্নার করে দিতে দিতে দিলীপ ঘোষরা যখন প্রায় খাদের কিনারায় পৌঁছে গেছেন তখনই শ্রমিক ভট্টাচার্য হয়ে গেলেন সভাপতি। শুভেন্দু চেয়েছিলেন তৎকাল বিজেপির মধ্যে কাউকে সভাপতি করতে, যেমন অগ্নিমিত্রা পল, এরকম সূত্র মারফত খবর আসছে, মানে পাকাপাকি সূত্র মারফত খবর যে অগ্নিমিত্রা পলকেই তিনি চেয়েছিলেন সভাপতি হিসাবে। তো কেন্দ্রীয় বিজেপি তা না করে RSS এর পুরনো কর্মী এবং দীর্ঘদিনের মার খাওয়া, অনেক লড়াই করা শ্রমিক ভট্টাচার্যকে করলেন। শ্রমিক ভট্টাচার্যের আবার সমস্যা হচ্ছে তার চারিত্রিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে সামাজিক মাধ্যমে, সেগুলো ভাইরালও হয়েছে। এবং তার ফলে তিনি যতই বহুত্ববাদের কথা বলুন, যতই সুললিত বাংলা বলুন, বাঙালি তার বক্তব্য নিচ্ছে না তার চারিত্রিক প্রবলেমের কারণে, সমস্যার কারণে। তিনি চেষ্টা করেও সেটা ঢাকতে পারছেন না। যেমন তন্ময় ভট্টাচার্য, মানে CPIM নেতা, তিনি চেষ্টা করেও তার অপরাধটা ঢাকতে পারছেন না, প্রকাশ্যে এসে গিয়েছে। শ্রমিকেরও তাই অবস্থা, অনেক কিছুই প্রকাশ্যে এসে গিয়েছে। ফলে মানে শ্রমিক কিছু করতে পারুক না পারুক, যেটা তিনি করছেন সেটা হচ্ছে পুরনো বিজেপি কর্মীদের তিনি একটা ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছেন। যত এটা নিয়ে আসার চেষ্টা করছেন, শুভেন্দুর ওই ফায়ার করা সেই কাঁধটা তার থেকে সরে গিয়েছে। যে কাঁধটায় রেখে বন্দুক চালাতেন সুকান্ত মজুমদার, সেই কাঁধ আর নেই। কারণ শ্রমিক RSS করা লোক হলেও সংগঠনটা করেছেন, দীর্ঘদিন বিজেপি করেছেন, পুরনো কর্মীদের চেনেন, জানেন ব্যক্তিগতভাবে। তিনি তাদেরকেই সামনে আনার চেষ্টা করছেন। আর তাদেরকে যত সামনে আনার চেষ্টা করছেন, শুভেন্দু তত ব্যাকফুটে যাচ্ছে, ততই পেছনের দিকে সরে যাচ্ছে। এটা একটা হতাশা কাজ করছে। দ্বিতীয় হতাশা হচ্ছে, মানে তিনি ভেবেছিলেন তিনি বিজেপিতে আসার পর বিজেপি তো 200 আসন পাচ্ছেই, কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল, কেন্দ্রীয় নেতারা বলেছেন, সমস্ত টেলিভিশন চ্যানেল দেখিয়েছে যে বিজেপি ক্ষমতায় আসছেই 200 আসন নিয়ে। আমরাই NK ডিজিটাল একমাত্র চ্যানেল যারা বলেছিলাম বিজেপি 80টার বেশি একটাও আসন পাবে না, সেখানে বিজেপি 77-এ আটকে গিয়েছে। তো ফলে মানে এই যে হাইপ তৈরি করা হয়েছিল, যারা হাওয়া তৈরি করা হয়েছিল, সে ফানুস কিন্তু ফুটো হয়ে গিয়েছে। শুভেন্দু ভেবেছিলেন শুভেন্দুই মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিন, আগামী দিনে তিনি ভবিষ্যতে তিনি আর বিধায়কও থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে, বিজেপির অন্দরে উঠছে, তাকে টিকিট দেওয়া উচিত কিনা। তো এরকম কথা চলছে, যাকে সে কথা, সেটা একটা হতাশা আছে। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে, এটা আমরা বিশেষ সূত্র মারফত জেনেছি, আমাদের চ্যানেলে NK ডিজিটালে আপনারা দেখেছেন আসগার আলীর ইন্টারভিউ, যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন। একটা বিশেষ সূত্র মারফত আমরা জেনেছি যে নোটবন্দির সময় প্রায় 300 কোটি টাকা মেদিনীপুরের বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক, যার মাথা ছিলেন শুভেন্দু, সেখান থেকে বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে 300 কোটি টাকা নামে বেনামে গুজরাট কোঅপারেটিভ ব্যাংকে জমা করা হয়েছে। গুজরাট কোঅপারেটিভ ব্যাংকে, যার মাথা আবার অমিত শাহ। শুভেন্দু অধিকারীর এই টাকার খবর অমিত শাহ জানেন। এখানেই কিন্তু ফেসে গিয়েছেন শুভেন্দু যদি একদিনের জন্য বিজেপি বিরোধী অবস্থান নেন, একদিনের জন্য, সেই দিনকেই তার বাড়িতে ইডি চলে যাবে।
এই 300 কোটি টাকার হিসেব দাও। এই ভয়ে শুভেন্দু অন্য কোনো দলেও যেতে পারবেন না, বিজেপিতে থেকেও তিনি কোণঠাসা। তারপরে আছে উপরের মানে কেন্দ্রীয় নেতৃত্বের চাপ, প্রবল চাপ। তিনি যে সংসদীয় দলের নেতা, অর্থাৎ তিনি তো বিজেপির কোনো নেতা নন, তিনি হচ্ছেন বিজেপির বিধায়ক দলের নেতা। 77 জন বিধায়ক নিয়ে তিনি বিধানসভায় ঢুকেছিলেন, এখন সেটা কমতে কমতে 64তে এসে নেমেছে। এই যে বিরাট সংখ্যক বিধায়ক তাকে ছেড়ে চলে গেছে, তার নেতৃত্ব না মেনে চলে গেছে, এর জবাবদিহি তো শুভেন্দু অধিকারীকেই করতে হয়েছে। ফলে শুভেন্দু অধিকারী আগে যেভাবে ব্লু হোয়াইট বয় ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের, এখন কিন্তু সেই মানে কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তাভাবনাটা সরে গেছে। শুভেন্দু হচ্ছেন সেই মাকাল ফল যে গর্জায় বর্ষায় কিছু না, যে মানে কোনো গণ আন্দোলন গড়ে তুলতে পারেন না, যার কোনো ক্ষমতাই নেই পশ্চিমবঙ্গ সরকারের এই দুর্নীতি নিয়ে একটা রাজ্য জুড়ে গণ আন্দোলন করে তোলার, সে ক্ষমতাই নেই। পশ্চিমবঙ্গ সরকারের কি দুর্নীতি হয়নি? আলবাত হয়েছে, কিন্তু সেই দুর্নীতি নিয়ে আন্দোলন গড়বার কোনো ক্ষমতাই নেই। বামেদের নেই, তারা 5-6%, কিন্তু 38% বিজেপির তো ছিল সেই রকম কোনো আন্দোলন করা, সেই রকম কোনো আন্দোলনে শুভেন্দুকে কিন্তু দেখা যায়নি। ফলে পশ্চিমবাংলায় যেটা হয়, যেটা প্রথা, আপনি একদম স্বাধীনতার সময় থেকে দেখুন, স্বাধীনতার দীর্ঘ লড়াইয়ের পর কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তারপর খাদ্য আন্দোলন, শিল্প আন্দোলন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বামেরা ক্ষমতায় আসে। তারপরে নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, এইসব বিভিন্ন আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন। আর শুভেন্দু অধিকারী যদি ভাবেন ক্যামেরার সামনে 2-4টে গালাগাল দিয়ে, ক্যামেরার সামনে 2-4টে গরমাগরম মুক্তি দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা আসবেন, তা তো হয় না। পশ্চিমবাংলার ট্র্যাডিশনই হচ্ছে আগে পশ্চিমবাংলার মানুষকে ভরসা, আস্থা অর্জন করতে হবে, তারপরে মানুষ তাকে বিশ্বাস করবে। এই রকমটাই চলে আসছে কংগ্রেস, তারপরে যখন সিপিএমের এমন ছিল সিপিএম, এখন তৃণমূল, তারা মানুষের আস্থা অর্জন করেছেন বিরোধী দলে থেকেও, তাই তারা ক্ষমতায় এসেছেন। কিন্তু এই ক্ষেত্রে মানে বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও 38% ভোট যাদের হাতে, তিনি মানুষের আস্থাই অর্জন করতে পারছেন না, তাকে মানুষ বিশ্বাসই করছে না। এই রকম উদ্ভ্রান্তের মতন আচরণ যদি করেন, এরকম যদি শুয়োরে বাচ্চা, গান্ডু ইত্যাদি যদি প্রকাশ্যে বললে গাল পাড়েন, তাহলে সেই মানুষের প্রতি কোনো বাঙালির আস্থা থাকতে পারে? আর তিনি যেই উগ্র হিন্দুত্ব করছেন, এটাও তো হিন্দুরাই নিচ্ছে না। আমার সাথে, আমি যখন সার্ভে করতে গিয়েছিলাম, আমার সাথে বহু হিন্দু মানুষের কথা হয়েছে, তারা পরিষ্কার বলছেন যে আমরাও তো হিন্দু। কোথায়? আমাদের তো তিলক কেটে, গেরুয়া পরে, হাতে খোলকর্তাল নিয়ে হিন্দুত্ব দেখাতে হয় না, তাহলে শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন কেন? কারণ এই শুভেন্দু অধিকারী একটা সময় ওই মাথায় রুমাল বেঁধে তাকে নামাজ পড়তে দেখা গিয়েছে, তাকে ইফতার পার্টিতে দেখা গিয়েছে, তার সম্বন্ধে শোনা যায় যে তিনি নাকি কোনো মুসলমান অনুগামীর বাড়িতে গিয়ে 3 বাটি গোমাংস খেয়ে এসছেন। সে খান, গোমাংস খান, যাই খান, খাওয়া নিয়ে কোনো আমাদের আপত্তি নেই। আমি কারোর খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনে বিশ্বাসও করি না, মানিও না। তাই শুভেন্দু খেয়েছেন, বেশ করেছেন, খাওয়াই উচিত। তাই এই যে কালো স্পটগুলো, এই যে ব্ল্যাক স্পট কতগুলো হয়ে আছে, নামাজ পড়া বলুন, ইফতার করা বলুন, গোমাংস খাওয়া বলুন, এই যে স্পটগুলো তুলতে গিয়ে তাকে এখন উগ্র সনাতনী হতে হচ্ছে। মাথায় পাগড়ি বেঁধে, কপালে তিলক কেটে, গেরুয়া বসন পরে, তারপরে তাকে কীর্তন করতে হচ্ছে, তাকে দেখাতে হচ্ছে তিনি কত বড় হিন্দু। এই কত বড় হিন্দু দেখাতে গিয়ে যারা শিক্ষিত হিন্দু, তাদের ভোটটাও চলে যাচ্ছে, তাদের সমর্থনও চলে যাচ্ছে। যারা আস্থা রেখেছিলেন যে শুভেন্দু পারবে রাজ্যে একটা পরিবর্তন আনতে, তাদের আস্থাও চলে যাচ্ছে এই উগ্র পাগলামি, উগ্র সনাতনীর জন্য। এখন ঘটনা হচ্ছে যে এরপরে শুভেন্দুর কি হতে পারে। দেখুন, আমরা দুটো প্রেডিকশন করছি। প্রথমত এটা হতে পারে, কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারে তুমি কোথাও ভোটে দাঁড়িও না, তুমি সারা রাজ্য জুড়ে প্রচার করো, তুমি রাজ্যের নেতা, এইটা বলতে পারে। ফলে তার ভোটে দাঁড়ানো নাও হতে পারে। দ্বিতীয়টা হতে পারে, তাকে কোনো একটা কেন্দ্রে মানে প্রার্থী করা হতে পারে, সেটা সম্ভবত কাথি দক্ষিণ হতে পারে বা কাথি উত্তর হতে পারে। দক্ষিণের সম্ভাবনাই বেশি, কারণ শুভেন্দু একবার যে কেন্দ্রে দাঁড়ায়, সে কেন্দ্রে দ্বিতীয়বার দাঁড়ায় না। এটা আমরা দীর্ঘদিন ধরে, মানে প্রথম থেকেই দেখে আসছি। তিনি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর চ্যালেঞ্জ করেছিলেন, সেখান থেকে সরে এসছেন। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জিকে হারানোর কথা বলেছিলেন, সেখান থেকেও তিনি সরে এসছেন। এখন তিনি বলছেন, কি করছেন, ভবানীপুরে বাড়ি বাড়ি সার্ভে করাচ্ছেন যে তার পক্ষে কত লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কত লোক। আপনারা আমাদের কাছে আসুন, আমরা বলে দেবো। আমরা সার্ভে করেছি, তাতে যা আমরা দেখেছি, ভবানীপুর কেন্দ্রে যদি দেখেন, সেখানে 62% লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। 62%। আপনার পক্ষে 48% না, আপনার পক্ষে 48% না, 10% এখানে বাম কংগ্রেসের ভোটও আছে। আপনি সেই 38%ই আটকে আছেন।
সেখান থেকে 1% বাড়াতে পারবেন না, আর ভবানীপুরে 38% পাবেন না, এটা ছেড়ে দিন। ফলে শুভেন্দুর এখন অবস্থা খুব খারাপ। আমরা যা প্রেডিকশন করলাম সেই দুটো প্রেডিকশনের যদি একটা হয়, যে প্রথমত তাকে বিজেপি বলতে পারে যে তুমি সারা রাজ্য জুড়ে প্রচার করো, কোনো একটা কেন্দ্রে দাঁড়িও না, যদি আমরা ক্ষমতায় আসি কোনো কেন্দ্র থেকে জিতিয়ে এনে তোমাকে আমরা একটা মুখ্যমন্ত্রী করে দেবো, এটা বলতে পারে। 2, শুভেন্দুকে কোনো একটা কেন্দ্রে টিকিট দেওয়া হতে পারে, সেটা কাথি দক্ষিণ উত্তর যাই হোক না কেন, টিকিট দেওয়া হতে পারে। তাকে টিকিট দেওয়া, যে কেন্দ্রে দেওয়া হবে, তৃণমূল তার সর্বশক্তি লাগাবে, জিতুক হারুক লাগাবে তো সর্বশক্তি। ফলে যেটা গত নির্বাচনে হয়েছিল, গত নির্বাচনে শুভেন্দু নিজের কেন্দ্র নন্দীগ্রাম ছেড়ে কোথাও যেতে পারেননি, কারণ সেখানে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুভেন্দুর এগেনস্টে যে দাঁড়াবে, তৃণমূল যাকেই দাঁড় করাক, আমার ধারণা কোনো হেভিওয়েটকেই দাঁড় করাবে, তো সেখানে শুভেন্দুকে বিরুদ্ধে সর্বশক্তি লাগাবে। শুভেন্দু এতদিন ভোটে জিতে এসছে, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন কেন্দ্রে জিতে এসছে, তার দল জিতিয়েছে কীভাবে জানেন? শুভেন্দুর একটা নিজের মেশিনারি আছে, সেই মেশিনারিটা তৃণমূলের মধ্যেই আছে। এই তৃণমূলের টিকিটে তারা জেতে, তৃণমূলের পদ হোল্ড করে। এই সব লোকগুলো ভোটের সময় আসলে হঠাৎ চুপ হয়ে যায়। আমি দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনের বা অভিজিৎ গাঙ্গুলির যে নির্বাচন হয়েছিল, সেই তমলুক কেন্দ্রে আমি নিজে সমীক্ষা করতে 3 বার গিয়েছি। 3 বার গিয়েই দেখেছি যে স্থানীয় কোনো নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব দেবাংশুকে কোনো রকমভাবে সাহায্য করছেন না। যেটা করছেন সেটা সম্পূর্ণই লোক দেখানো আইওয়াস। আসলে তারা তলায় তলায় শুভেন্দুর হয়ে কাজ করেছেন, ফলে দেবাংশু হেরে গিয়েছে। এই রকমভাবে পূর্ব মেদিনীপুর জুড়ে শুভেন্দু অধিকারীর একটা মেশিনারি আছে, যারা পূর্ব মেদিনীপুরের সব বিধানসভা কেন্দ্রেই আছে। তারা লোক তৃণমূলে, তারা তৃণমূলের মঞ্চে বসে, তৃণমূলের হয়ে বক্তৃতা করে, জয় বাংলা স্লোগান দেয়, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলে, কিন্তু ভোটের সময় কাজটা করে শুভেন্দুর হয়ে। এই যে ব্যাপারটা, এই পুরো সিস্টেমটাকে তৃণমূল কিন্তু ধরে ফেলেছে, বিশেষ করে অভিষেক ব্যানার্জি, তিনি কিন্তু এটা ধরে ফেলেছে। এই যে নেতাদের, এদেরকে আইডেন্টিফাইও করা হয়েছে। এই আইডেন্টিফাই করা হয়েছে কারণ তাদের আইসোলেট করে দেওয়া হবে, তাদেরকে ভোটের সময় তাদেরকে এক ঘরে করে দেওয়া হবে। নতুন কোন নেতৃত্ব এসে কাজ করবে, আমি বলছি না তারা কারা, বলতে পারবো না, কিন্তু এই লোকগুলো যারা শুভেন্দুর হয়ে কাজ করে ভোটের সময় এলে, অথচ তৃণমূলের টিকিটে দাঁড়ায়, তৃণমূলের মঞ্চে ওঠে, তৃণমূলের নেতৃত্ব দেয়, এই মানুষগুলো যখনই এক ঘরে হয়ে যাবে, কর্নার হয়ে যাবে, তাদের কাছে দুটো অপশান, এক ঘরে বসে যাওয়া, আর না হয় সরাসরি বিজেপি করা। এবার সরাসরি বিজেপি করলে তৃণমূলের সুবিধে যে তাদেরকে আইডেন্টিফাই যেটা করা হয়েছিল সেটা তাদের সঠিক নির্বাচন ছিল, এটা বলতে পারবে, ঘরে বসেও গেলেও এক কথা বলতে পারবে। বিজেপি হয়ে করলে তারা চিনতে পারবে, তারা তখন শত্রু চিনতে পারবে। তৃণমূল ঘরের মধ্যে থাকা শত্রু আর বাইরে, দরজার বাইরে থাকা শত্রু তো তফাৎ হয়, ঘরের মধ্যে শত্রুকে চেনা মুশকিল হয়। তাই এই পুরো মেশিনারিটা কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, তার নিজের কর্মী, তার সংস্থা, বিভিন্ন সংস্থার মাধ্যমে তিনি ধরে ফেলেছেন। ফলে শুভেন্দু কিন্তু এখন প্রায় আইঢাই অবস্থা, মানে ঢেকুরটা গলায় আটকে আছে, ঢেকুরটা বেরও করে দিতে পারছেন না, আবার গিলতেও পারছে না, মাছের কাঁটা লাগলে যেমন হয় আর কি। তো এখন শুভেন্দু পড়েছেন মহা ফ্যাসাদে, মেশিনারি কাজ করবে না, মেশিনারি কাজ না করলে তাকে নতুন মেশিনারি তৈরি করতে হবে, যদি কাথি দক্ষিণেই দাঁড়ান। কিন্তু কাথি দক্ষিণে দাঁড়াতে চাইলেই তো হবে না, উত্তম বারিক আছেন ওখানে, অখিলগিরি বা তার ছেলে, তারা খানিকটা নিষ্প্রভ হলেও উত্তম বারিক অত্যন্ত সক্রিয়। শুধু উত্তম বারিক সক্রিয় কেন, আরও অনেক নেতা আছে, তারা বেশ সক্রিয় হয়ে উঠেছে। ফলে শুভেন্দুর যে মেশিনারি কাজে লাগানোর কথা, সেই মেশিনারিটা হাতড়ে পাচ্ছেন না শুভেন্দু। তাই এই উন্মত্ত অবস্থা, এই উন্মাদের মতন অবস্থা শুভেন্দু, মানে হতাশা এমনভাবে চারদিক থেকে ঘিরে ধরেছে, মুখ থেকে এই সব আজে বাজে কথা বেরিয়েই যাচ্ছে। আপনি কি মনে করেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানান। দেখা হবে আজ রাত 8টার এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন, নমস্কার।